শুরু করছি বাংলা বলছে। আজ স্বস্তির কথা। 23 দিন পর পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, আমাদের বাংলার ছেলে, রিচরার ছেলে পূর্ণম কুমার সাউ। তিনি মুক্ত হয়েছেন। তাকে ওয়াঘা বর্ডারে পৌঁছে দেয় পাক সেনা এবং তার পরিবারে স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া। অন্যদিকে আমরা দেখছি যে যখন এই অপারেশন সিন্দুর নিয়ে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে, যখন এই অপারেশন সিন্দুর গোটা পৃথিবীর কাছে একটা কড়া বার্তা পৌঁছে দিয়েছে যে সন্ত্রাসের প্রশ্নে ভারত কোনো রকম আপোষ করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং ভারত বরদাস্ত করবে না। যখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি এখনো তিনি দাবি করে যাচ্ছেন যে এই সমঝোতার পেছনে, এই সিজ ফায়ারের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। সেই সময় একাধিক বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সম্পর্কে কেন সরাসরি নাম করে খারিজ করা সেটা দেখা যাচ্ছে না। সত্যি কি এর নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকে? যদি তা থাকে, তা একেবারেই কাঙ্ক্ষিত নয়। কারণ সরকারও যেমনটা বলেছে যে কাশ্মীর একটা বাইল্যাটারাল ইস্যু, সেখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সেটা এত বছর ধরে কেউ অ্যালাউ করেননি। কাজেই এই সমস্ত সাফল্যের মধ্যে দাঁড়িয়েও কোথাও ডোনাল্ড ট্রাম্প কাঁটাটা সরকারের জন্য একটু অস্বস্তির উদ্রেক করছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতে দেখায় যে ইতিমধ্যে কেন্দ্রের শাসক দলের জন্য আরও একটা বড় অস্বস্তি আমরা গতকাল থেকে দেখেছি। মধ্যপ্রদেশের বিজেপির নেতা, যিনি কর্নেল সোফিয়া কুরেশি, তার ধর্ম পরিচয় নিয়ে এমন একটি মন্তব্য করেছিলেন। আমি আবারও বলছি যে সেই মন্তব্যটা পর্যন্ত আমি রিপিট করব না, কারণ সেটা কর্নেল সোফিয়া কুরেশির মতো বীর যোদ্ধার প্রতি অবমাননাকর হবে। গতকাল থেকেই নিন্দার ঝড় উঠেছিল সমস্ত মহলে। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ হয়েছে। তিনি দাবি করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন এর জন্য যতবার ক্ষমা চাওয়া দরকার তিনি ক্ষমা চাইতে পারেন। কিন্তু এতেই শেষ নয়। বিজেপির অন্দরেও এই প্রশ্ন উঠছে যে এই রকম একটা ক্রুশিয়াল সময়ে কি করে এক বীর যোদ্ধার ধর্ম নির্দিষ্ট করে এহেন কুরুচিকর, আপত্তিজনক এবং চরম নিন্দনীয় মন্তব্য করলেন এক বিজেপি নেতা। কিছুক্ষণ আগেই অনুপম হাজরা, বিজেপির প্রাক্তন জাতীয় ন্যাশনাল সেক্রেটারি, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং তিনি দাবি করেছেন যে ওই বিজেপি বিধায়ককে ইমিডিয়েটলি পার্টি থেকে শোকজ করা উচিত, না হলে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জওয়ানদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন রায়। আমি অঞ্জন রায়ের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অঞ্জন, শুনতে পাচ্ছ? অঞ্জনের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও জানার চেষ্টা করব। বিজেপির মধ্যে থেকেই অবিলম্বে এই বিজেপি বিধায়ককে শোকজ করা বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠল। অঞ্জন রায়ের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, যেখানে বলা হয়েছে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে তির্যক বিতর্কিত মন্তব্য যে করেছে সেই বিজেপি বিধায়ককে ইমিডিয়েটলি পার্টি থেকে শোকজ করা উচিত। অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জন, তাহলে কি বিজেপির মধ্যে থেকেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি উঠে গেল? দেখো, বলতেই পারো সে কথা, কারণ অনুপম হাজরা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক। তিনি যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন যে আগে দেশ তারপর পার্টি, এবং বলছেন যে যে বিধায়ক এই ধরনের মন্তব্য করেছেন তাকে অবিলম্বে শোকজ করা উচিত, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে জওয়ানদের ওপর এই ঘটনা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তাতে বোঝাই যাচ্ছে যে দলের মধ্য থেকে একটা রেজিস্ট্যান্স ধীরে ধীরে গড়ে উঠছে এই যে ধরনের মন্তব্য করেছে। ফলে মনে করা হচ্ছে যে বিজেপি হয়তো এর বিরুদ্ধে একটা চরম ব্যবস্থা নেবে। আমরা শুনেছি ইতিমধ্যে উনি ক্ষমা চেয়েছেন, কিন্তু
তাকে দল থেকে বহিষ্কার করা বা শোকজ করার একটা দাবিও বিজেপির পক্ষ থেকে উঠছে বলে আমরা জানতে পারি। অঞ্জন, আপাতত ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে যারা আজকে বাংলা বলছেতে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পতুতুণ্ড এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর জেনারেল অরুণ রায়। আমি শুরুতে একটু আপনাদের দেখাবো দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। অপারেশন সিঁদুরের পরই পাকিস্তান টের পেয়েছে ভারতের সঙ্গে লাগলে কি সহ্য করতে হয়। তারপরও আটকে রেখেছিল রিশার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। কিন্তু শেষ পর্যন্ত নয়াদিল্লির কূটনৈতিক চালের কাছে মাথা নত করতে হলো ইসলামাবাদকে। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। 22 দিনের মাথায় তাকে ছাড়লো পাক রেঞ্জার্স। অপারেশন সিঁদুরের পর ভারতের আরও বড় কূটনৈতিক জয়। গত 23 এপ্রিল পেহেলগাম জঙ্গি হামলার পরপরই পাঠানকোটে ডিউটিরত বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ সীমান্তের ওপারে ভুলবশত চলে গিয়েছিলেন। তারপর থেকেই পাকিস্তানের রেঞ্জার্সের কাস্টাডিতে ছিলেন তিনি। বুধবার বেলা 10:30টায় আটেরি ওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণমকে অমৃতসরে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান। পূর্ণমকে ফেরাতে অনেকবার ফ্ল্যাগ মিটিং হয়। তারপরে বুধবার পূর্ণম সাউকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। জানা গিয়েছে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি, তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত। নিয়ম রয়েছে পাকিস্তান রেঞ্জার্সই হোক কিংবা বিএসএফ জওয়ান, কেউ যদি ভুলবশত কাঁটাতারের ওপারে চলে যান তাহলে ফ্ল্যাগ মিটিং করে তাকে 24 ঘন্টার মধ্যে দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু পূর্ণমকে আটকে রেখেছিল পাকিস্তান। টানা 22 দিনের কূটনৈতিক লড়াই। অবশেষে চাপের মুখে নতি স্বীকার পাকিস্তানের। পাকিস্তানে আটক স্বামীর মুক্তির জন্য হুগলি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছেন হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দপ্তরে। গিয়েছেন স্বামীর কর্মস্থলেও, কিন্তু তারপরেও দীর্ঘ অপেক্ষা। বুধবার পূর্ণমের মুক্তিতে স্বস্তি ফিরেছে তাঁর রিশার বাড়িতে। বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানের মুক্তির খবরে আনন্দিত মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে তিনি লেখেন, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আনন্দিত। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। হুগলির রিশরায় রয়েছেন পূর্ণমের স্ত্রী, তার সঙ্গে 3 বার কথা হয়েছে। আজও তাকে ফোন করেছি। ভারত পাক সংঘর্ষের আবহে স্বামীকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। দিন কয়েক আগেও মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন জওয়ানের স্ত্রীকে। আশ্বাস দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে ঘরে ফিরবেন পূর্ণম। তার মুক্তির খবর পেয়ে রজনীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। আজ ফোর্থ ডে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, ফোন খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, এবার অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলেও কথা হয়েছে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। নমস্কার। বলছি আপনার ছেলে ফিরে এসেছে। আপনার নিশ্চয়ই আজকে খুব আনন্দের দিন। আমাদেরও খুব আনন্দ হচ্ছে। খুবই আনন্দ আছি, সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি, আপনারাও এসে মুখ মিষ্টি করুন। 10ই মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির 4 দিন পর অবশেষে দেশে ফিরলেন পূর্ণম। তবে এখনই বাড়ি ফিরতে পারবেন না তিনি। হবে বেশ কিছু মেডিকেল টেস্ট, সঙ্গে জিজ্ঞাসাবাদ। একা পূর্ণমই মুক্তি পেলেন না, বন্দি বিনিময় হলো পাকিস্তানের সঙ্গে। ভারত ফেরালো রাজস্থানে আটক সেই পাক রেঞ্জারকেও। কলকাতা টিভি। আমি প্রথমে মেজর জেনারেল অনুরোধ রায়ের কাছে যাব। মেজর জেনারেল রয়, এই যে অপারেশন সিঁদুরের সাফল্যের পর গত 23 দিন ধরে আমরা যে দুশ্চিন্তাটা নিয়ে অপেক্ষা করছিলাম, যে দুশ্চিন্তাটার অবসানের জন্য অপেক্ষা করছিলাম, পূর্ণম কুমার সাউ তিনি দেশে ফিরেছেন আর তার বাড়িতে ফেরাটা সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা কি আরও একটা কূটনৈতিক এবং সামরিকও বলা যেতে পারে সাফল্য নয়? হ্যাঁ, সাফল্য বটেই। আর এটার পেছনে বিএসএফ এর কর্তা ধর্তাদের অনেক ক্রেডিট দেওয়া উচিত। তবে ওর বাড়ি ফিরতে ফিরতে কিছু দিন লাগতে পারে, কেন কি এরকম যখন একটা ঘটনা ঘটে ছেড়ে দেওয়ার পরে ওকে আগে হাসপাতালে গিয়ে ফুল বডি
ফুল মেন্টাল চেক আপ করানো হয়, সেটার জন্য 2-3 দিন লাগতে পারে। তারপরে অনেক লোকেরা, বিএসএফের লোকেরা কিংবা পুলিশের, লোকাল পুলিশের, ওরা কোশ্চেনিং করে যে ওর সাথে কেমন ব্যবহার করা হয়েছে, ওকে কী সব প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন কী রকমভাবে উত্তর দেওয়া হয়েছে, এইসব ওকে বলে তারপরে একটু রেস্টের পরে 6-7 দিনের মধ্যে ওর যে আত্মীয় স্বজনরা আছে ওকে পেতে পারে বাড়িতে। মেজর জেনারেল রয়, আমরা যেটা দেখেছিলাম বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছিল যে পাক রেঞ্জার্স কয়েকদিন আগে পাক রেঞ্জার্সের একজন জওয়ানকেও আমাদের বাহিনী তারা আটক করে। এখনো পর্যন্ত এই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও কিছু পাকিস্তানি মিডিয়া তারা দাবি করছেন যে পাক রেঞ্জার্সের যে জওয়ান আটক হয়েছিলেন তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। এটা কি কোথাও দাঁড়িয়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে তো আপনি ডেফিনেটলি এমন অনেক ঘটনা জানেন, আপনি সেসব অ্যানেকডোটস একসময় অনেক শেয়ারও করেছেন ব্যক্তিগতভাবে, যে এটাও একটা পার্ট যে কোথাও তাকে আটক করে একটা পাল্টা প্রেশার দেওয়া হয়েছিল। দেখুন, এসব ব্যাপারে এসব সবসময় হতে থাকে। এটাকে বলে এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জ অফ প্রিজনার্স বলা হয় কিংবা এক্সচেঞ্জ অফ পার্সোনেল, এটা সব সময় হতে থাকে। কিন্তু এইখানে রাজস্থানে যাকে ধরেছিল বিএসএফরা বর্ডার রেঞ্জেসের, এটা ওই বিষয় হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এইটা হরদমই হতে থাকে এক্সচেঞ্জ অফ প্রিজনার্স। আমি আসবো আপনার কাছে, আমি মৈনাকের কাছে যাব। মৈনাক, হ্যাঁ মৈনাক, অর্থাৎ যেভাবে আমরা দেখলাম প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন যে আমরা যে লড়াইটা লড়বো টেরোরিজমের এগেনস্টে সেটা আমাদের মতো করে আমাদের শর্তে। প্রথমত আমরা দেখলাম যে যেভাবে আমাদের বাহিনী গিয়ে প্রথমে টেরর হাব সেগুলোকে টার্গেট করা হয়েছিল, কিন্তু পাকিস্তান এই লড়াইটা টেররিস্টদের ডিফেন্ড করতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজেদের দিকে নিয়ে এলো এবং পাকিস্তানের বাহিনী নেমে গেল ভারতের বিরুদ্ধে লড়াই করতে। সেখানে আমরা গিয়ে যেভাবে ওদের এয়ারবেসে প্রত্যাঘাত করে ওদের এয়ার ডিফেন্সের এখন কোমরটা ভেঙে দিয়ে এলাম, যেখানে ওদের ডিজিএমওকে রীতিমতো আমাদের ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হতে হলো। যেভাবে আমরা দেখলাম যে এখনো পর্যন্ত আমরা সিন্ধু জলচুক্তিকে ইনঅ্যাবেয়েন্সি রেখেছি, কারণ প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না। যখন ক্রেডিবলি এই টেররিজমে মদত দেওয়াটা সেটা বন্ধ করবে পাকিস্তান, তখন এই বিষয়ে ভাবনা চিন্তা হবে। এবং ফাইনালি আমরা পূর্ণম কুমার সাউ তাকেও মুক্ত করতে পারলাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মৈনাক, তো এটা কি আরেকটা কূটনৈতিক এবং সামরিক অ্যাচিভমেন্ট? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা মৈনাক? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। অবশ্যই এটা অবশ্যই একটা কূটনৈতিক অ্যাচিভমেন্ট আমাদের সামরিক অ্যাচিভমেন্টের সঙ্গে সঙ্গে। যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সামরিক অ্যাচিভমেন্টটা সম্ভবত এতটাই স্ট্রাইকিং হয়ে গেছে যে কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা কূটনৈতিক প্রেসারে ফেলার যে প্রচেষ্টা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকেও বলতে পারি বা অন্যান্য কিছু পশ্চিমী রাষ্ট্রের তরফে, যারা টিপিক্যালি আমেরিকার অ্যালাই বলেই পরিচিত, এদের তরফ থেকেও আমরা বলতে পারি যে এই যে কাশ্মীর ইস্যুটা, যেটাকে ভারত সবসময়তে স্ট্রিক্টলি বলে এসছে যে এটা একটা বাইল্যাটারাল ইস্যু দুটো দেশের মধ্যে, এটাকে ইন্টারন্যাশনালাইজ করা কোনোভাবেই যাবে না, কোনো তৃতীয় পক্ষের মিডিয়েশন চাই না। সেখানে ট্রাম্প আজকেও বলেছেন, এর আগেও বলছেন ক্রমাগত যে আমি বলেছিলাম যে ট্রেড করো, নিউক্লিয়ার মিসাইল ট্রেড করো না, টাকা পয়সার ট্রেড চালু করো। আমি প্রেশারাইজ করেছিলাম, আমি মিডিয়েশন করেছিলাম। সেদিন শুনলাম অস্ট্রেলিয়ার একজন এক্সপার্ট বলছেন যে শুধু আমেরিকা নয়, 30টা দেশ নাকি মিডিয়েশন করেছে। আশ্চর্য সব দাবিগুলো শোনা যাচ্ছে, যেগুলোকে ভারত বারবার করে খুব স্ট্রিক্টলি বলছে যে এগুলো সবই ফলস কথা। পাকিস্তান সরাসরি আমাদের কাছে বলেছিল, প্রায় ভিক্ষা করেছিল, তারপরেই কিন্তু আমরা সিজফায়ারের ক্ষেত্রে রাজি হয়েছিলাম। আসলে যেটা হচ্ছে, আমাদের যে ওয়েপন সিস্টেম গুলো, মানে সেটা শুধু রাশিয়ার থেকে আনা S-400 বা ইসরায়েলের কোনো সিস্টেমই নয়, মানে আমাদের জয়েন্টলি ডেভেলপ করা ব্রাহ্মস বা অন্যান্য যে ওয়েপন সিস্টেম, আজকে যে ওয়েপন সিস্টেম কার্যত আনভেল করা হয়েছে যেটা, এবং আমাদের নতুন একটা ড্রোন সিস্টেম, এই যে, হ্যাঁ, তো এই যে আমাদের ওয়েপন সিস্টেম গুলো এত ভালো করে কাজ করেছে, এবং তার বিপরীতে আমরা বারবার করে বলছি চায়নার ওয়েপন কাজ করেনি।
শুধু সেটা নয়, আমেরিকারও কাজ করেনি। এই যে অ্যাওয়াক্স যে প্লেন গুলো রয়েছে, যেগুলো খবর দেয় যে কোথা থেকে মিসাইল গুলোকে আসছে, সেটাও কিন্তু ফেল করেছে। তার মানে ওদের যে প্রযুক্তি পাকিস্তান ব্যবহার করছিল, মার্কিন এবং চীন প্রযুক্তি, সেগুলো ফেল করছে। আমাদের যে প্রযুক্তি সেটা কিন্তু বেটার কাজ করেছে, আমাদের মিলিটারি করে দেখিয়েছে। তো এই জায়গাতে না, এই চীন, আমেরিকা, পশ্চিমী দেশ, এদের যে একটা মিলিটারি কনফিডেন্স, আমাদের এই সাউথ এশিয়া তারা যে একটা মিলিটারি কনফিডেন্স ছিল তাদের, এটা কোথাও গিয়ে না নড়ে গেছে। তো আমার মনে হয় এই জন্যই বারবার করে যে আমরা এখনো আছি, আমরা মার্কেটে আছি, আমরা তোমাদের রাজনীতির ভেতর আছি, এইটা বারবার করে কোথাও একটা বলার চেষ্টা এই আমেরিকার তরফ থেকে হয়ে চলেছে, যেটাকে আমাদের বিদেশ মন্ত্রক বারবার করে খুব শক্তভাবে এবং খুব ন্যায্য হবে সেটা কিন্তু আমরা ডিনাই করেছি। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, দেখুন, এই ডিনারের কথাটা যদি আমি প্রথমে বলে অ্যাড্রেস করি, তাহলে বারবার করে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে, এর বাইরে বলার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প ওখানে বলতেই পারেন, তার বদলে যা বক্তব্য আমরা সেটা ক্ল্যারিফাই করে দিয়েছি, সেটা নিয়ে কোনো জল্পনা কল্পনার জায়গা থাকতে পারে না। কিন্তু যেটা কয়েকটা জিনিস আমরা যেটা পেলাম সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত, যে এই যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা এত বড় পদক্ষেপ নিলাম, সেখানে কিন্তু আমরা প্রায় পুরো বিশ্বের সাপোর্টটা পেয়েছি। ইনফ্যাক্ট ইসলামিক রাষ্ট্রগুলো তারাও কিন্তু আমাদের সাপোর্টে এসে কথা বলেছে, তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছে। আর আমরা যেটা করেছি, আমরা পরিষ্কার নিউ নর্মাল সেট করেছি যে যদি এই ধরনের কিছু কার্যকলাপ জঙ্গিরা করে, আমরা তারা যেখানে খুশি লুকিয়ে থাক না কেন, একদম ভেতরে ঢুকে তাদের হেডকোয়ার্টারগুলো ধ্বংস করে দেবো, তাদেরকে মারবো। এই যে একটা এক্সাম্পল আমরা সেট করেছি, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো হয়নি। আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, আমরা বালাকোট এয়ার স্ট্রাইক করেছিলাম, তখন জঙ্গিদের ক্যাম্প এবং লঞ্চ প্যাড ডিস্ট্রয় করা হয়েছিল। এবার যেটা হয়েছে, এবার পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে পাকিস্তানের 100 কিলোমিটার, হ্যাঁ 100 কিলোমিটার অব্দি আমরা ঢুকে গেছি, হেডকোয়ার্টারগুলো নষ্ট করে দিয়েছি। এটা কিন্তু বুঝতে হবে আমরা কি করেছি। 9টা টেরার ক্যাম্পের হেডকোয়ার্টার পুরো নষ্ট করে দিয়েছি, 13টা এয়ারবেস পাকিস্তান আর্মির, সেগুলোর পুরো ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ পাকিস্তান আর্মি তারা বুঝতে পেরেছিল যে আচ্ছা আমরা তো আর কিছু করার নেই, আমরা তো এক্সপোজড হয়ে গেছি। তাদের মনে হলো যে এবার আমরা টেররিস্টদের সমর্থনে নেমে পড়ি। তারা যেহেতু টেররিস্টদের দালালি করতে নেমে পড়েছিল, আমরা কিন্তু রিটালিয়েটরি অ্যাকশনে তাদেরও এয়ারবেস নষ্ট করে দিয়েছি। অশোক দা, পূর্ণম কুমার সাউ তিনি তার বাড়িতে ফেরার শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং এটা নিয়ে খুব খুব দুশ্চিন্তা আমাদের মধ্যে ছিল। আমরা সকলে খুশি, সারা দেশবাসীর সঙ্গে সঙ্গে। যেদিনকে পিকে সাউ অ্যারেস্ট হয়েছেন এরকমভাবে ভুলবশত সীমান্ত পার হয়ে গিয়ে, তার পরের দিনই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তার রিসরার বাড়িতে গিয়েছিলেন। ইনফ্যাক্ট গতকালও গান্ধী মূর্তির পাদদেশে একটা কর্মসূচি ছিল, আজকে আমাদের সেটা হয়েছে ইন্দিরা গান্ধী মূর্তির পাদদেশে। এবং সেইখান থেকে শুভঙ্কর সরকার প্রাক্তন সেনাকর্তা সমীর রায়ের সাথে ফোনে কথা বলেন, রাহুল গান্ধীকে ফোনে ধরেন। রাহুল গান্ধী সেই সময় জম্মু কাশ্মীর সফরে ছিলেন। গোলাম আহমেদ মীরের সাথে কথা বলেন, রাহুল গান্ধীকে চিঠি লেখেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে অনুরোধ করেন। সম্মিলিত প্রয়াস, আমরা সকলে খুশি, খুব আনন্দিত। এবং আমরা আবার বিশ্বাস করি ভারতীয় সেনাদের যে বীরত্ব, যে তাদের অসম একটা সাহসী পরিচয়, তাকে আমরা কুর্নিশ জানাই। একটা কথা আমি শুধু অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাড়ার কেলে হাঁদা পচা জগা নয়, আমেরিকার রাষ্ট্রপতি। তাই তিনি একটা যখন কথা বলছেন, তার কথার উত্তর নিশ্চয়ই আমাদের ডিজিএমও দেবেন না, তার কথার উত্তর বিজেপির কোনো মুখপাত্ররাও দেবেন না, তার কথার উত্তর আমরাও দেব না। তার কথার উত্তর দিতে পারেন সেই মানুষটি যিনি সেই পর্যায়ে রয়েছে, অর্থাৎ আমার দেশের প্রধানমন্ত্রী। এখানে আমার প্রশ্ন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে ভারতের ডিজিএমওকে ফোন করেছে পাকিস্তানের ডিজিএমও, যুদ্ধবিরতির অনুরোধ করেছে, এবং ভারত তো যুদ্ধ চায়নি, ভারত তো এসকালেশন চায়, ভারত প্রত্যাঘাত করেছে, তাই ভারত যুদ্ধবিরতি সেটাতে এগ্রি করেছে। 1, 2 হচ্ছে সরকারের তরফ থেকে যে কনফার্মেশন দেওয়া হয়েছে যে মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আলোচনা হলে সেটা পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই হবে, এবং কাশ্মীর একটা বাইল্যাটারাল বিষয়, একটা দ্বিপাক্ষিক বিষয়। এটা কি আপনাদের কনভিন্স করতে পারছে না? না না না, এটা কেন কনভিন্স করতে প্রধানমন্ত্রী বলেছেন যদি আলোচনা হয় সেটা পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে সন্ত্রাসবাদ নিয়ে হবে, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই হবে। সারা বিশ্ব দেখলো, ভারতবাসী দেখলেন যে সিজফায়ারের ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী করলেন না, ভারতের ডিজিএমও করলেন না, পাকিস্তানের কেউ করলেন না, করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প কিন্তু মৌপিয়া এত কিছুর পরেও, গতকালও বলছেন, আজও বলছেন, তার বক্তব্যে তিনি অনড়, কখনো বলছেন
ব্যবসা বাণিজ্যের বন্ধের হুমকি দিয়েছেন, তার জন্য যুদ্ধ বন্ধ হয়েছে বা এই সংঘর্ষ বন্ধ হয়েছে। কখনো তিনি বলছেন যে মারাত্মক একটা কিছু ঘটে যাচ্ছিল, তাই আমি শান্তি করলাম, প্রতিস্থাপিত করলাম। আমি সুমনদার কাছে আসবো, অভ্র আসবো, একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর আসছি, ছোট্ট একটা বিরতির পর ফিরছি এই প্রসঙ্গ নিয়ে। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি থামছেন না, তিনি এখনো পর্যন্ত ভারত পাকিস্তান এই সংঘর্ষ বিরতির ক্রেডিট সেটা নিয়ে চলেছেন। আরও একবার তিনি এর উল্লেখ করেছেন এবং যতবার তিনি উল্লেখ করছেন ততবারই কেন্দ্রীয় সরকারের এই সম্পর্কে অবস্থান সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম না করে কেন তারা অবস্থান স্পষ্ট করছেন না, এই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। দেখুন, ফের ভারত পাক সমঝোতা নিয়ে নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প। সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে ফের একবার ভারত পাক সংঘর্ষ বিরতির ক্রেডিট নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদিতে দাঁড়িয়ে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা হিংসা বন্ধ করার ক্ষেত্রে আমার প্রশাসন একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করেছে। এই সংঘর্ষ বিরতি চুক্তি করার ক্ষেত্রে বাণিজ্যকে ব্যাপকভাবে ব্যবহার করেছি। আমি বলেছিলাম, চলুন একটা চুক্তি করি, কিছু বাণিজ্য করি। ভারত ইতিমধ্যে জানিয়েছে পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষের সাময়িক বিরতিতে এদেশ রাজি হয়েছে। ভারত ও পাকিস্তান ছাড়া অন্য পক্ষের উদ্যোগকে স্বীকার করেনি ভারত। ভারত ও পাকিস্তানের সীমান্তে সামরিক অস্থিরতার মধ্যে চীনের অবস্থান ছিল আলোচ্য বিষয়। বেইজিং প্রথম থেকেই পাকিস্তানের পাশে দাঁড়ায়, তবে তারা এও জানায় পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারাও, যদিও সীমান্তে শক্তি প্রদর্শনের পরিবর্তে সংযম দেখানোর জন্য নয়াদিল্লি এবং ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল বেইজিং। এবার পাকিস্তানি প্রচার চালানোর অভিযোগে ভারতে বন্ধ হল চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রচার। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রচার বন্ধ হলো ভারতে। চীনের কমিউনিস্ট পার্টির অনুমোদিত সিনহুয়া পাকিস্তানি প্রচার করছে। এই প্রচার ভারতে বন্ধ করতেই সিদ্ধান্ত। চীনা কমিউনিস্ট পার্টি নানা প্রচার ফ্যাক্ট চেক করে দেখছে ভারত। এরপরে সিনহুয়ার প্রচার বন্ধের সিদ্ধান্ত। চীনের প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসের এক্স অ্যাকাউন্ট বন্ধ হলো ভারতে। এদিকে পাকিস্তানকে $100 কোটি ঋণের দ্বিতীয় কিস্তি পাঠিয়ে দিল IMF। গত সপ্তাহেই পাকিস্তানকে প্রায় $100 কোটি অতিরিক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। বুধবার পাকিস্তানের স্টেট ব্যাংক জানিয়েছে তারা ইতিমধ্যে ওই ঋণের দ্বিতীয় কিস্তি পেয়ে গিয়েছে, তবে দ্বিতীয় কিস্তির পরিমাণ প্রকাশ করেনি তারা। ঋণের প্রথম কিস্তির অর্থ তারা কবে পেয়েছে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভারত বরাবর আপত্তি জানিয়েছে। ভারতের আশঙ্কা, আন্তর্জাতিক মঞ্চ থেকে পাওয়া ঋণের টাকা সীমান্তে সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে পাকিস্তান ব্যবহার করতে পারে। তাই এই ঋণের টাকা নিয়ে ফের হামলার ছক কষছে কিনা দুমুখ পাকিস্তান, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। কলকাতা টিভি। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, ডোনাল্ড ট্রাম্পের এই ক্রমাগত এই বুলি আওড়ে যাওয়া যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা। এটা তো ডোনাল্ড ট্রাম্প একা বলছেন না। আপনি যদি দেখেন মার্কিন প্রশাসনের 3 শীর্ষকর্তা, অর্থাৎ তাদের ফরেন সেক্রেটারি রুবিও, তাদের ভাইস প্রেসিডেন্ট ভান্স, 3জনই বলেছেন। ফলে এটার জবাব বিজেপিকেই দিতে হবে বা নরেন্দ্র মোদীকেই দিতে হবে। দেখুন, এই গোটা অপারেশন সিন্দুরের 2টো আসপেক্ট আছে। একটা আসপেক্ট হচ্ছে ভারতীয় সেনার সাফল্য, সেটা নিয়ে কারোরই কোনো ডাউট নেই, এবং সবাই যতটা বলেছেন আমি তার সাথে একটা জিনিস যোগ করতে চাই। উই হ্যাভ নট হিট অনলি, মানে আমরা ওদের বিমান ঘাঁটি উড়িয়েছি তা না, যে বিমান ঘাঁটিতে ওদের নিউক্লিয়ার কমান্ড অথরিটি আছে আমরা সেটাকে হিট করেছি। দ্যাট হ্যাজ এ স্পেশাল মিনিং। ফলে ভারতীয় সেনার যে সাফল্য সেটা সেটা আমার মনে হয় 1971-এর পরে ভারতীয় সেনা কখনো এত সাফল্য পায়নি। আনডাউটেড সাফল্য। এবং পাকিস্তান মূলত যেগুলো ব্যবহার করে, যে চীনা অস্ত্রগুলো, সেগুলো যে খুবই অকেজ এবং খুবই খারাপ, সেটাও প্রমাণ হয়ে গেছে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা অনেক ভালোভাবে কাজ করেছে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি, বোধহয় কেউ বলছিলেন মুসলিম দেশগুলো, আমরা খেয়াল রাখিনি 7 মে যেদিনকে অপারেশন সিন্দুর হয় সেদিনকে দিল্লিতে সৌদি আরবের ফরেন মিনিস্টার ছিলেন, ইরানের ফরেন মিনিস্টার ছিলেন। ফলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন ইত্যাদি এগুলো নিয়ে কোনো প্রশ্নই নেই। উই আর সুপারবলি সাকসেসফুল ইন ডিফেন্স অপারেশন, উই আর সুপারবলি সাকসেসফুল ইন আদার ডিপ্লোম্যাটিক ফিল্ডস। বাট দ্য কোয়েশ্চেন রিমেইনস অ্যান্ড উইল রিমেইন, যতক্ষণ না আমাদের তরফে কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছেন, রুবিও মিথ্যে বলছেন, কিংবা ভান্স মিথ্যে। দেখুন, 3জন আমেরিকান টপ 3 এবং
ইফ ইউ গো ব্যাক টু দেয়ার টুইটস, তাহলে দেখবেন তারা বলেছেন যে আমরা সারা রাত ধরে অনেক ফোন কল করেছি। মানে মানে সারা রাত ধরে তাদের ফোন কলগুলো সত্যি না মিথ্যে সেটা একমাত্র তাদের যারা প্যারালাল, অর্থাৎ যেটা বোধহয় কংগ্রেসের মুখপাত্র বললেন, যদি রুবিও বলেন আমি সেটা জয়শঙ্করের কাছ থেকে শুনতে চাইবো যে না আমি রবিওর কাছ থেকে কোনো ফোন পাইনি। যদি ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেন তাহলে আমি সেটা রাজনাথ সিংয়ের কাছ থেকে শুনতে চাইবো না ভান্স মিথ্যে কথা বলছেন। এবং আমার এখানে একটা প্রশ্ন, যে যদি তারা ফোন করেও থাকেন, কারণ ভারতের তরফ থেকে যে বক্তব্য খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে, দেখুন যদি তারা প্রস্তাবটাকে রিফিউজ করা হয়েছে, না যদি তারা ফোন করে থাকেন তাহলে কোনো অন্যায় করেননি। আমাদের সমস্যা হচ্ছে আমরা সত্যিকে স্বীকার করি না। 1965-এ যে যুদ্ধটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছিলাম, লাল বাহাদুর শাস্ত্রী কোথায় গেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী সোভিয়েত ইউনিয়নে গেছিলেন, তাশকন্দে গেছিলেন। 1909-এ মানে ইট ওয়াজ নোন যে বিল ক্লিন্টন নওয়াজ শরীফের সাথে নেগোশিয়েট করেছিলেন। ইট ইজ নোন, দ্যার ইজ নো মানে হাঙ্কি ডোরি অ্যাবাউট দ্য থিং। এখানে সমস্যাটা হচ্ছে যে হয়তো সমস্যাটা আমার মনে হয় যে ভারতের জন্য বা ভারতের নেতৃত্বের জন্য যে সমস্যা, যে আমরা এটা বলার আগেই যে সিজফায়ার হতে চলেছে, ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প ঢাকা মানে এ পেটাতে শুরু করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা, ডোনাল্ড ট্রাম্পের সমস্যা। ডোনাল্ড ট্রাম্পের পারাপস একটা কারণ ছিল উনি সৌদি আরবে ঢুকছিলেন। উনি যেহেতু এশিয়ায় ঢুকছেন, উনি তার আগে এশিয়ার উনি কত বড় মাতব্বর সেটা প্রমাণ করার ওনার দায় ছিল, যেহেতু উনি। আমার এখানে প্রশ্ন অভ্র, যে এটাকে একদম সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম করে এটাকে অস্বীকার কেন করা হচ্ছে না? আর কত রকম ভাবে অস্বীকার করলে আপনারা খুশি হবেন সেটা আমাকে বলুন, আমি তাহলে লিস্ট ধরে উচ্চ নেতৃত্বকে জানানোর চেষ্টা করব। কারণ এতবার করে বলা হয়েছে এত জায়গা থেকে এত রকম ভাবে, তারপরেও যদি কেউ কানে তুলো গুজে থাকে সেই দায় তো কেন্দ্রীয় সরকারের নয়। আমার এটা ক্যাটাগরিক্যাল বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে যে কংগ্রেস প্রবক্তারা খুব সুন্দর কথা বলেছিলেন প্রথমে বলার সময়, যে রাহুল গান্ধীকে ফোন করেছি আমরা, প্রদেশ কংগ্রেস সভাপতি এটা করেছেন ওটা করেছেন, সমবেত প্রচেষ্টায় নাকি পিকে সাউকে আনা হয়েছে, এটা উনি বলেছেন। ঠিক আছে, এমন শুনে মনে হচ্ছিল কেন্দ্রীয় সরকারে কংগ্রেসই রয়েছে। কিন্তু তাহলে যদি কেন্দ্রীয় সরকারে কংগ্রেস থাকে, এই একটা ডিলিউশন যদি ওনার হয়, তাহলে আমার একটা প্রশ্ন রয়েছে ওনার কাছে, বিনীতভাবে আমি প্রশ্ন করছি। আমি কয়টা 4-5টা নাম বলছি, আপনি দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। মেজর অশোক সুরি, মেজর অশোক রাথি, মেজর কানওয়ালজিৎ সিং সান্ধু, ক্যাপ্টেন কমল বক্সি, ক্যাপ্টেন গিরিরাজ সিং। আমি এই লিস্টটা যদি বলতে থাকি আমি 54 জনের নাম বলতে পারি। এরা কারা বলুন তো? আপনি হয়তো চিনতে পারবেন না, আমি চিনিয়ে দিচ্ছি। 1971-এর যুদ্ধে এরা প্রিজনার অফ ওয়ার হয়েছিলেন এবং দে ওয়েন্ট মিসিং ইন অ্যাকশন। আমাদের পাকিস্তানের সৈন্য 93,000 প্রিজনার অফ ওয়ার আমাদের কাছে ছিল, আমরা সবাইকে ফিরিয়ে দিলাম, এই 54 জনকে আমরা ফেরাতে পারলাম না। তখন আপনাদের কোথায় গেছিল সমবেত প্রচেষ্টা? কেন্দ্র সরকারে তো আপনারা ছিলেন। তাই এই ধরনের ছেদ কথা বলে একটা ঘটনা ঘটেছে, দেশের সরকার পুরোপুরি ক্রেডিট তাদেরকে দিতে হবে না, আপনি ক্রিটিসাইজ করুন, কিন্তু দেশের সরকার যেটা করেছে সেটা স্বীকার জান অ্যাটলিস্ট। সমবেত প্রচেষ্টা এই প্রচেষ্টা এগুলো বলবেন না। আপনাদের সমবেত প্রচেষ্টা তো দেখতে পাচ্ছি আমরা চিনি। আপনাদের নেতাদের বক্তব্য পাকিস্তানের আর্মি যখন প্রেস কনফারেন্স করে তখন তারা কোট করে করে বলে। তাই এই ধরনের কথাগুলো কাইন্ডলি বলবেন না। আরে মাঝখানে নয় প্লিজ। রাহুল গান্ধীর বক্তব্য বলেনি, রাহুল গান্ধীর বক্তব্য কোট করেনি, 100 বার কোট করেছে, 100 বার কোট করেছে। আপনার সময় বলবেন দাঁড়ান, এত অধৈর্য দরকার নেই। সমবেত প্রচেষ্টা করে একটু সমবেত প্রচেষ্টায়, আপনার দলগত প্রচেষ্টায় একটু ধৈর্য ধরে বসুন। আমার বক্তব্য হচ্ছে প্রিজনার অফ ওয়ারটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে যে ভারতবর্ষ আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আমি ঠিক এই জায়গাটাতে ভারতবর্ষ কিন্তু এগিয়ে গেছে, আর কোনো প্রিজনার অফ ওয়ার হয় না। কিন্তু আসবো যে মেজর জেনারেল রায় এইবারের, আচ্ছা আমি একটু আমার নেতাদের রিকোয়েস্ট করব যে একটু এইসব বিষয় নাহলে, তবে আমার আগের বক্তা আমার এক খুব বিশেষ বন্ধুর নাম নিলেন, ক্যাপ্টেন কমল বক্সি, 5 শিখ রেজিমেন্টের। 71-এ আমার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিলেন উনি। খুব ব্রেভ সোলজার, ওর মতন ব্রেভ সোলজার অনেক কম হয়। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই ওনার নাম নেবার জন্যে, কিন্তু ওই বিষয়ে পুরো জিনিসটা আপনারা হয়তো কেউই জানেন না। তো আমার মনে হয় না আমাদের এই ফোরামে ওর নাম নিয়ে কথা বলার দরকার। সেকেন্ডলি, আপনারা টেলিফোন আমি 54 জনের কথা বলছি, কেউ ইন্টারাপ্ট করবে না, ওনার সঙ্গে শুধুমাত্র আমি কমিউনিকেট করব। আমি জানি 54 জনে, ওটার মধ্যে আরেকটা ভদ্রলোকের নাম আছে, ওনার নাম হলো সেবা দাস। উনি মারা গেছেন, ওনার বডি আমাকে পাকিস্তানিরা ফেরত করেছিল।
এটাও বলে দিচ্ছি আপনাকে। তো অনেক কিছু খবর টবর যে আছে, মানে অজান্তে লোকেরা নাম লিস্ট করে দেয়, এইসব আপনাদের ভালো করে গভর্নমেন্টকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে। আচ্ছা, মেজর এনিওয়ে, আমার জেনারেল কথা আমি হলো একটু আপনার কাছে জানতে চাই নির্দিষ্টভাবে এই কাকে সমস্ত প্রসঙ্গ বাদ দিয়ে পলিটিক্যাল, ডেফিনেটলি পলিটিক্যালি তর্কাতর্কিতে আমি আপনাকে একেবারেই ইনভলভ করব না। আমার প্রশ্ন হচ্ছে না, এই যে পলিটিক্যালি আমি চাই না, আমি না, না। খালি ওই টেলিফোন, হ্যাঁ প্লিজ বলুন, টেলিফোনটা বলুন। আমি খালি টেলিফোনের কথা বলছি, কে কাকে করেছে ওটা নেই। খালি দুটো জরুরি টেলিফোন হয়েছে। একটা টেলিফোন পাকিস্তান আর্মি চিফ আসিফ মুনির রুবিও সাহেবকে করেছিলেন আমেরিকাতে ফর রিকোয়েস্টিং সেসেশন অফ হস্টিলিটি, এটাকে আপনি বলতে পারেন SOS। সেকেন্ড টেলিফোন কল DGMO অফ পাকিস্তান আর্মি সেম রিকোয়েস্ট নিয়ে আমাদের DGMA করেছিল। এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট টেলিফোন, আর বাকি টেলিফোন ইজ পেরিফেরিয়াল। ভীষণ ইন্টারেস্টিং এইসব পয়েন্ট নিয়ে মেজর কোনো জেনারেল অরুণ রায় আপনাদের এই বলেছেন পুরো যে ফোনটা মার্কো রুবিওর কাছে গেছিল পাক আর্মি চিফের কাছ থেকে, সেটা ছিল SOS। এবং এখানে যদি আমরা ডটস গুলো দেখি তাহলে বোধহয় খুব একটা বুঝতে অসুবিধা হবে না। ভারত যেটা বলছে যে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য যে নাম না করে যে কোনো মধ্যস্থতার প্রস্তাব সেটা খারিজ করা হয়েছে, এবং যে কারণে পাক DGMO তাকে ফাইনালি ফোন করতে হয়েছে ভারতের DGMO-কে, তাছাড়া তাদের বাঁচার পথ ছিল না। আমার এখানে মেজর জেনারেল রায় আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে এবারের যে যুদ্ধটা, প্রত্যেকটা যুদ্ধ তো যেভাবে কার্গিল কনফ্লিক্ট আমরা যেরকম দেখেছি, আজকে দাঁড়িয়ে যুদ্ধটা সেই জায়গায় নেই। আজকে দাঁড়িয়ে যে সাইবার ওয়ারফেয়ার, যেমন আমরা কাইনেটিক মিনস, নন কাইনেটিক মিনস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এক দুই হচ্ছে যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুটো নিউক্লিয়ার ওয়েপন রয়েছে এরকম রাষ্ট্র, সেখানে প্রথম এরকম একটা নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র তার এয়ারবেসে গিয়ে সরাসরি এয়ারবেস ধ্বংস করে আসা। গোটা বিশ্বের কাছে আমাদের যে সামরিক মাইট, সেটা নিয়ে স্ট্রং মেসেজটা কি আমরা দিতে পারলাম? অ্যাবসলিউটলি। একটা জিনিস মনে রাখবেন, যে আমরা মেন জিনিস যেটা আমরা অ্যাচিভ করেছি এরা হলো রেস্টোরেশন অফ ডিটারেন্স। রেস্টোরেশন অফ ডিটারেন্সের বাংলায় আপনার শ্রোতাদের বুঝাতে গেলে যে এটা এরকম জিনিস আবার যদি ও করতে চায় হয়তো 100 বার ভাববে, 101 বার ভাববে। আর রেস্টোরেশন অফ ডিটারেন্সটা কি করে? আমাদের উল্টো দিকের লোকেদের ডিসুয়েড করে। এটার ইংরেজির বাংলাটা আমি ঠিক জানি না, আপনার শ্রোতাদের আপনি বুঝিয়ে দেবেন। ডেটারেন্স অ্যান্ড ডিসুয়েশন, এই দুটো হলো যে লড়াইকে কি করে থামাতে হয়। সেকেন্ড থিং, আপনার যে প্রশ্নটা আপনি করতে চাইছিলেন কিন্তু করলেন না মুখ ফুটে, দেখুন আজকালকার দিনে টোটাল ভিক্টরি মানে অ্যাবসলিউট ভিক্টরি হয় না। আর অ্যাবসলিউট ভিক্টরি নিয়ে করবেনটা কি? 30 কোটি লোক আপনি ওকে খাওয়াবেন কি? ওদেরকে নিয়ে ওদেরকে একটা দেশকে 5টা ভাগ করে করবেন কি? আবার সেই প্রবলেম হবে। ওরা তো ফার্নিচার নয় যে কেটে আলাদা আলাদা করে দিলাম। দে হ্যাভ গট এ স্ট্যান্ডিং আর্মি, দে হ্যাভ গট এ স্ট্যান্ডিং ব্যুরোক্রেসি। ওদেরকে নিজেদের প্রবলেমটা ভাবতে দিন, ঠিক আছে না? তো আমাদের দিস ওয়াজ এ ওয়ার, 4-day war, which even the West has realized কি what we have achieved. ওরা এই বিষয়ে একেবারে, চায়না হ্যাজ রিয়েলাইজ, চায়নাও জেনে গেছে যে কিভাবে কি করতে হবে, এমনি করে ছাড়া যাবে না। এবং এই যে মেজর জেনারেল রায়, এই ওয়েপন্সের যুদ্ধাস্ত্রের যে জুজুটা থাকে, যেমন আমরা এতদিন কি জানতাম যে পাকিস্তান ভীষণ রকমভাবে ইকুইপড, হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে চীনের যে অস্ত্র যেগুলো, চাইনিজ অস্ত্র যেগুলো, যে মিসাইল, তাকে যেভাবে আমাদের সুদর্শন চক্র, আমাদের আকাশ একদম ধরাশায়ী করে দিয়েছে, যেভাবে টার্কিশ ড্রোন তাদের ধরাশায়ী করে দিয়েছে, এবং আমাদের এই সুদর্শন S-400 এর পাশাপাশি আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো অত্যন্ত কার্যকরী হয়েছে। এটাও তো একটা খুব স্ট্রং মেসেজ এবং একটা বড়সড় টেস্টে উত্তীর্ণ হলো, এবং গোটা পৃথিবীকে বুঝিয়ে দেওয়া হলো যে যুদ্ধাস্ত্রের নিরিখেও আমরা কতটা স্ট্রং এবং অপ্রতিরোধ্য। একেবারে ঠিক বলেছেন। একটা জিনিস শুনবেন, একটা নাম হয়তো আপনারা পড়েছেন কিংবা শুনেছেন, ওটা হলো আকাশ তীর সিস্টেম।
আকাশ তীর আর আকাশ এই দুটো আলাদা জিনিস, কিন্তু আকাশ তীরটা একটা পুরো সিস্টেম যেটা আমাদের ইন্ডিয়ান স্যাটেলাইট ন্যাভ্যাক্স সিস্টেম আর রাইস্যাট স্যাটেলাইট সিস্টেমের সাথে জড়িত। এটা আমাদের কাছে যে অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স মিসাইলস আছে সেটা শোল্ডার ফায়ার, যেটা 4 থেকে 5 কিলোমিটার থেকে নিয়ে আপনার সুদর্শন চক্র যেটা 400 কিলোমিটার অবধি ফায়ার করতে পারে, ওরকম আছে। এর থেকেও বেশি এদের রাডার। সুদর্শন চক্র যেটা রাডার, ওটা 600 কিলোমিটারে এনিবডি ফ্লাইং উইল ক্যাপচার ইট, আর তারপরে ওইটাকে ফলো করে ওরা অর্ডার দেয় কোন মিসাইল কোন ওয়েপনের কাছে যাবে এইটা। আর এর মধ্যে আছে আপনার বারাকেট, যেটা ইসরায়েলি আর ইন্ডিয়া দুজনে এক মিলে প্রোডাকশন করে ইন্ডিয়াতে। এর মধ্যে আছে আমাদের নিজেদের আকাশ মিসাইল, যেটা 30 কিলোমিটার অবধি যায়, বারাক 70-80 কিলোমিটার অবধি যায়, আর তার উপর হলো সুদর্শন চক্র। এর মধ্যে ছোটোখাটো আরও আছে, L-70 বলে গান আছে, ZSU, ওসা AK এইসব গান আছে, যেগুলো আবার এই ড্রোনকে একেবারে শেষ করতে পারে। পয়েন্ট হলো যে আকাশ তীর সিস্টেমটা, যেটা মানে কন্টিনিউয়াস রিয়েল টাইম ইমেজিং, রিয়েল টাইম অর্ডার্স, রিয়েল টাইম ইনস্ট্রাকশন, স্যাটেলাইট থেকে পিকচার, ওটা সোজা ওয়েপনকে বলছে কোথায় যাবে তুমি, কোনটাকে মারবে। এই জিনিসটা যে কোঅর্ডিনেট করে করা হয়েছে, এটা করতে অনেক বছর লেগে গেছে ইন্ডিয়ার, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস জিনিস প্রডিউস হয়েছে। আমি একটু মৈনাকের কাছে আসবো। মৈনাক, এক সেকেন্ড। মৈনাক, এই বর্তমান যে আন্তর্জাতিক যে জিওপলিটিক্যাল সিনারিও, সেখানে দাঁড়িয়ে ভারতের এই সামরিক এবং কূটনৈতিক অ্যাচিভমেন্টটা, এই ক্ষেত্রে গত 5 দিন বা 6 দিন অ্যাডভার্সারি ছিল পাকিস্তান, কিন্তু মেসেজটা তো তার পাশাপাশি আরও কোনো রাষ্ট্রকে দেওয়ার দরকার ছিল, সেটা কি ফুললি দেওয়া গেছে? মেসেজ খুব সাকসেসফুলি দেওয়া গেছে, এবং মেসেজের ফল এমন হয়েছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে চায়নার যে ওয়েপন ম্যানুফ্যাকচারার যে কোম্পানিগুলো ছিল, তাদের শেয়ার মার্কেটে ধস নেমে যাচ্ছে। যেমন ওদের ওই জে সিরিজের ফাইটার জেট যে বানায় চেংদু কোম্পানি, তাদের শেয়ারে ধস নেমে যাচ্ছে। সামগ্রিকভাবে ওদের গোটা ডিফেন্স সেক্টরের অবস্থা ডাউন হয়ে গেছে আর কি, যেখানে ভারতের ডিফেন্স সেক্টরের মার্কেট খুব ভালো, এবং ভবিষ্যতে 50,000 কোটি ডলার এর পরিমাণে বোধহয় বাণিজ্য হতে পারে। তো এইটা একটা খুব ভালো মেসেজ। তৃতীয় যে জায়গাটা শুরু হয়েছে, যে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি WTO তে যেটা প্লে আউট করছে, যে আমেরিকা একটা প্রেশারাইজ করার চেষ্টা তো এই যুদ্ধের আগের থেকেই করছিল, যে বিভিন্ন ট্যারিফ বাড়ানোর ইস্যুগুলো নিয়ে চেষ্টা করছিল, এবং এখন তারা আবার করে যে ক্লেমটা করছে যে আমরা সিজফায়ার করতে হেল্প করেছি ইত্যাদি, এবং সেখানে তারা বারবার করে ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছিলেন যে আমি ট্রেডের অফার দিয়েছি বলে ভারত নাকি মেনে গেছে। কিন্তু আমরা WTO তে দেখতে পেলাম যে কৃষিজাত পণ্যের ওপরে ট্যারিফ বসানোর ইস্যু নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আয়রন অ্যান্ড স্টিল সেক্টরে ট্যারিফ বসানোর ইস্যু নিয়ে আমেরিকার দাবি কিন্তু ভারত মানলো না, বরং কৃষিজাত পণ্য নিয়ে ভারতের যে দাবি ছিল সেইটা মেনে WTO কে কিন্তু ফ্রেশলি একটা মিটিং কনভেন করতে হচ্ছে। কাজেই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন চলছে এই যুদ্ধ পরবর্তী, মানে ভারত একটা সফট পাওয়ার ভিত্তিক দেশ থেকে, এটা কিন্তু বলা হচ্ছে যে ভারত একটা হার্ড পাওয়ার ভিত্তিক দেশে ভারতের ট্রানজিশন হচ্ছে, এবং যেটা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হলো। আর একদম লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, এরা যুদ্ধের সময়তে কিছু প্রো পাকিস্তান কথা একটু শোনা গিয়েছিল সামগ্রিকভাবে, বা টার্কি আজারবাইজানের মতো একটা দুটো দেশ হয়তো তারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব জনমত ইনক্লুডিং মোস্ট অফ দ্য ইসলামিক স্টেটস, স্পেশালি সৌদি আরব, UAE, ইরান, এদের জনমত কিন্তু বা মতটা কিন্তু ভারতের পক্ষে আছে। আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আমি প্রথমে স্যারকে পূর্ণ সম্মান জানিয়ে বলছি, স্যার আমার কাছে বোনাফাইড লিস্ট আছে 54 জনের। আপনি শুভ রয়, আমাকে না এক লাইন বলতে দিন। শুভ রয়ের নামটা যে বলেছেন আপনি, তার নাম কিন্তু এই 54 জনের লিস্টে নেই। এই 54 জনের লিস্টে হচ্ছে মিসিং ইন অ্যাকশনের লিস্ট। তো যাই হোক, আজকে বাকি বক্তারা যেটা বলেছেন যে ভারতবর্ষ এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে, পুরো বিশ্বব্যাপী কিন্তু ভারতবর্ষের স্ট্রেংথ এবং ডমিনেন্স আজকে অ্যাকনলেজড। আমরা আশা করব ভারতবর্ষ ইউনাইটেড থাকবে, ভারতবর্ষের ভেতরে যারা পাকিস্তানপন্থী রয়েছে তারাও এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবে, এবং তারা ভারতবর্ষের ইউনিটি বজায় রাখার জন্য যা যা করা দরকার সেটা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। দেখুন, ভারতবর্ষের যুদ্ধে জয় বা যুদ্ধের সাফল্য এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই,
এটা অবশ্যই একটা বড় সাফল্য, কিন্তু সেটাকে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপের সাথে না জোড়াটা ভালো। কেন না জোড়াটা ভালো? কারণ তার সাথে আরও অনেক সম্পর্ক আছে। ধরুন আমাদের যেটা আমরা আজকে আমি শুধু একটু মেনশন করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে দুদিন সেনাবাহিনীকে, আমাদের সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানানোর জন্য সেটা তৃণমূলের পলিটিক্যাল ডিসিশন। আমি বলি যখন আমরা এইসব সমস্ত কিছু বলি, যেমন S-400 এই যুদ্ধে যেটা সবচেয়ে সাকসেসফুল, সেটা কিন্তু মনমোহন সিংয়ের সময় কেনা হয়েছিল। দ্যাট ওয়াজ এ রাশিয়ান অ্যাকুইজিশন, রাশিয়া থেকে আমরা কিনেছিলাম। সো ভারতবর্ষের যে 77 বছরের ইতিহাস, সেটাতে অবশ্যই যুদ্ধে জয় আছে এবং সেই জয়ের বিশালতা আছে। এই জয়টাও বিশাল এবং সেনাবাহিনীর বিরাট সাফল্য, কিন্তু সেটা যেন বিজেপি শুধুমাত্র নিজের রাজনৈতিক সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা না করে। ভারতীয় সেনাবাহিনীকে আমরা কুর্নিশ জানাই, ভারতীয় সেনাবাহিনীর কাছে আমরা মাথা হেঁট করি, তাদের সম্মান জানাই এবং ভারতবর্ষ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মৌপিয়া ছোটবেলায় শুনেছিলাম, সেটাও দুর্ভাগ্যের কথা, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আজকে কেউ কেউ ভাবছে আমেরিকার রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি। S-400 আমাদের সময় কেনা হয়েছিল 2018 সালে রাশিয়া থেকে, সেটা আসে এবং সেটার নিরিখে কিন্তু ইউএস প্রথমে স্যাংশন দেওয়ার চেষ্টা করে, তারপর আমাদের স্ট্রং অপোজিশন। আমাকে একটু বলতে নেই, মাঝখানে বলিনি, আমাকে মাঝখানে বলুন, আমি একদম চেক করেই বলছি, চেক করে স্যাংশন দেওয়ার চেষ্টা করে, তারপর স্যাংশন দিতে পারে না। ওটা 2006 এর অর্ডার। প্লিজ একবার চেক গুগলে পাবে না, প্লিজ একবার চেক। সব আপনারা করেছেন, সব আপনারা করেছেন। এই ধরনের তথ্যের অপলাপ 2006 তৃণমূল এরা করবে, বলে যাচ্ছে ছেড়ে দিন। শেষ এখানেই শেষ করবো, আবারও গতকাল যেটা বলে শেষ করেছিলাম এখানে সেটা বলেই শেষ করব। কৃতিত্বটা সশস্ত্র বাহিনীরই থাক, কোনো রাজনৈতিক কারণে যেন এই কৃতিত্ব সেটার ফায়দা তোলার না চেষ্টা করা হয়, এটাই আমরা সাধারণ ভারতবাসী এটুকুই চাইবো। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।